আমি যখন বুঝতে পারি তখন থেকে আমার পাখি পালা শুরু হয়। আর আমি যা শুনেছি, আমাকে যা বলা হয় সেটা হচ্ছে যে আমি 2 বছর বয়স থেকেই ফার্স্ট পাখি পালি। তো আমার পাখির টান অনেক আগের থেকেই। আর আমার ফার্স্ট এরকম পাখি ছিল, এরকম একজোড়া বাজরিগার ছিল প্রথম পাখি। আমার মা, আমার ছোটো ফুপি গিয়ে আমাকে পাখি এনে দেয় ফার্স্ট। আমার এখানে এখন অনেক ধরনেরই পাখি আছে। মেজরিটি হচ্ছে আমার ফিঞ্চ আছে এখানে। আর এগুলা এই সাইডে যত আছে সব ফিঞ্চ। এখানে যদিও একটা স্পিসিসের, এটার মধ্যে অনেক ডিফারেন্ট টাইপস অফ সাব স্পিসিস আছে। আর আমাদের অনেক রিকোয়ারমেন্টস আছে, তো এটার জন্য হচ্ছে আমার অনেক কিছু এই রুমটাকে বানানো। এটা হচ্ছে আমাদের বাসার ছাদে আমি একটা রুম করেছি আলাদা করে। এই রুমে অনেক রিকোয়ারমেন্টস ওদের জন্য মিট করা যায়, যাতে এভাবে করে রুমটা স্পেসিফিকলি বানানো আছে। যেমন আমার বড় জানলা আছে, এগুলোর মধ্যে দিয়ে আমার প্রপার লাইটিংটা আসে, অ্যান্ড খাঁচার মধ্যে আলাদা করে ইন্ডিভিজুয়ালও লাইট দেওয়া আছে যাতে ওদের প্রপার লাইট আসে। এছাড়াও আমার যাতে প্রপার এয়ার ফ্লো হয়, এটার জন্য হচ্ছে আমার এক্সস্ট ফ্যান দেওয়া আছে, আর একটা উপরে ফ্যানও আছে। অ্যান্ড এখানে যেহেতু সামার টাইমে অনেক গরম হয়ে যায়, অনেক গরম পড়ে, তো তখন হচ্ছে পাখিটা এটা ওদের জন্য ইটস নট সুইটেবল। ওদের আরও লোয়ার টেম্পারেচার লাগে। এটার জন্য আমার ইভেন একটা এসিও আছে রুমে, যাতে ওদের টেম্পারেচার ওদের রিকোয়ার্ড লেভেলসে থাকে। আমার এমনি পাখি পালায় সবসময় সবাই সাপোর্ট করতো ফ্যামিলিতে। আমার বাবা, মা, ছোটো ফুপি স্পেশালি, তারপর আমার মেনলি দিদা। আমার দিদাও আমাকে অনেক সাপোর্ট করতো। যখনই কোনো পাখি চেতাম তখনই আমাকে এনে দিত, কখনো না করতো না। ওরা তো একদম ফজরের সময় উঠে, যখন সানলাইটের সাথে সাথে উঠে। ওরা আবার রাত্রেবেলা দে গো টু স্লিপ নর্মাল সানসেটের সাথে সাথে, রাইট? এভরিডে সকালবেলা পাখিকে ফ্রেশ ওয়াটার দিতে হয় একদম ভোরবেলায়। আর কারণ ওরা একদম সকালবেলা উঠে পানিটা খায়। তারপর খাবার ডেইলি এভরিডে চেঞ্জ করে দিতে হয়, ওদের স্পেসিফিকলি সিড মিক্স করা আছে যেটা দিতে হয়। এছাড়া আমি সামটাইমস এগ ফুড যেটাকে বলে, সো এটা হচ্ছে ডিম অ্যান্ড আরও কয়েকটা জিনিস মিলে ওদেরকে খাবার দিতে হয়। তারপর ভেজিটেবলস, ফ্রুটস এগুলোও দিতে হয় পাখিদেরকে, যাতে ভ্যারাইটি থাকে। এমনি ওদেরকে আর কোনো ওভাবে করে স্পেশাল কোনো কেয়ার লাগে না, বাট ওদের যে বেসিক যেগুলো আছে ওগুলো মিট করলে ইটস এনাফ। আর সামটাইমস যখন পাখি যদি কখনো সিক হয়ে যায়, তখন ওদেরকে যে ওষুধগুলো দিতে হয় ওগুলো আমার কেনা আছে অলরেডি। তখন ওদের রিকোয়ার্ড নিডস অনুযায়ী আমার মেডিসিন দিতে হয়, তখন আলাদা একটা খাঁচায় করে ওদেরকে মেডিসিনটা দিই। এই রুমটা করার পর অ্যারাউন্ড 30 to 40 পাখি ছিল, বাট এখন আমার ক্লোজ টু 200-র মতো পাখি আসে। 200 বা তারা একটু বেশিও থাকতে পারে এখন। আমার এই পাখিটার নাম মাস্কেট ফিঞ্চ। এটা আমার এখন 3 পিস আছে অ্যান্ড অ্যারাউন্ড 1.5 ইয়ার্স ধরে আছে। এছাড়াও আমার এখানে আরও ডিফারেন্ট টাইপস অফ পাখির মধ্যে এটা আছে, এটা সোসাইটি ফিঞ্চ বলে। এটা হচ্ছে আমার যত এক্সপেন্সিভ পাখি আছে, ওরা যে ডিমটা দেয় ওই ডিমটাকে এই সোসাইটি ফিঞ্চরা ডিমটা ফুটিয়ে বেবিগুলোকে বড় করে দেয়। তারপর এছাড়াও আমার এই যে এখানে আছে, এটা হচ্ছে আমার পেঙ্গুইন ফিঞ্চ বলা হয়। এটা জেব্রা ফিঞ্চ ভ্যারাইটিরই পাখি। এই জেব্রা ফিঞ্চের মধ্যে অনেক ডিফারেন্ট টাইপস হয়, যেমন পেঙ্গুইন ফিঞ্চ, লাইট ব্ল্যাক ব্রেস্টেড, এরকম অনেক টাইপের পাখি হয় জেব্রা ফিঞ্চের মধ্যেই। তো এটাকে স্পেসিফিকলি বলা হয় পেঙ্গুইন ফিঞ্চ অথবা হোয়াইট ব্রেস্টেড ফিঞ্চ, কারণ ওদের বুকে কোনো ব্ল্যাক মার্কিংস থাকে না, এটা যেমন অন্য জেব্রা ফিঞ্চের মধ্যে আছে। তাছাড়াও আমার এখানে আরও সোসাইটি ফিঞ্চ আছে যেগুলো ওদের ডিমগুলো ফুটায় বড় হলে। ওদের ব্রিডিংয়ের জন্য ডিফারেন্ট টাইপস অফ সিজনস থাকে। যেমন আমরা মেনলি উইন্টারের দিকে ব্রিডটা করি, যখন বাংলাদেশের পিক সামার টাইমটা থাকে ওই সময়টা আমরা ব্রিডিংটা অফ রাখি, কারণ এটা পাখির বডির উপর অনেক বেশি প্রেশার ফেলে অ্যান্ড ইটস টু হট, ওরা থাকতে পারে না সবসময় বক্সে। তো মেইনলি আমরা মনসুন সেপ্টেম্বরের সময় থেকে স্টার্ট করে নেক্সট মান্থের ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আমরা ব্রিডিংটা করে যাই পাখির। অন্য সময় সামার টাইমে ওরা বড় ফ্লাইটকে যে বড় খাঁচা খুলে দিয়ে ওরা ফ্লাইং করতে থাকে। ওদের যদি আপনারা বেসিক নিডসগুলো মিট করেন, ধরেন একটা প্রপার সাইজ খাঁচা, প্রপার ফুড, ফ্রেশ পানি, এগুলো যদি দেওয়া যায় ওদেরকে, তাহলে ওরা ইউজুয়ালি ঠিকই থাকে। পাখি পালা ইটস নট দ্যাট এক্সপেন্সিভ। পাখির এখন
প্রাইস 100 টাকা 200 টাকা জোড়া থেকে শুরু হয়, এটা 10, 15, 20, 30 লাখ টাকা জোড়াও হতে পারে। অনেক ফেসবুক গ্রুপ আছে পাখি নিয়ে, ডিফারেন্ট ব্রিডস অফ পাখির জন্য ডিফারেন্ট ফেসবুক গ্রুপস আছে। অ্যান্ড আমার নট অনলি যে বাংলাদেশের মানুষের সাথে আমি কথা বলি, ওদের সাথে কমিউনিকেট করি এটা না, আমি ইভেন ইউকে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এগুলো জায়গারও ফ্রেন্ডস আছে আমার, যাদের সাথে আমি কথা বলি পাখি নিয়ে, ওদের কাছ থেকে অ্যাডভাইস নেই, সামটাইমস অ্যাডভাইস দেই। পাখি সিক হয় এটা ন্যাচারাল, আর এটা মেইনলি যেটা আমাদের করতে হবে টু মেক শিওর দ্যাট দে ডোন্ট গেট সিক, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ফ্রেশ ফুড অ্যান্ড ওয়াটার দিতে হবে, এভরিডে পানি চেঞ্জ করে দিতে হবে, এভরিডে খাবারটা ক্লিন করে দিতে হবে, খাঁচাটা ক্লিন রাখতে হবে, ওদের চারদিকে যে এনভায়রনমেন্ট এটাকে ক্লিন রাখতে হবে, কারণ এগুলো ময়লা থাকলে এখান থেকেই বেশিরভাগ সময় পাখিরা সিক হয়ে যায়। বেসিক কিছু মেডিসিন আছে ওদেরকে দিতে হয়, যেমন মান্থলি বা ইয়ারলি কিছু কিছু মেডিসিন আছে ওদেরকে দিতে হয়, ওদেরকে মাল্টিভিটামিনস দিতে হয়, তারপর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যেগুলো ওদেরকে এগুলো দিলে ওরা হেলদি থাকে। বাট এমনি ওইভাবে করে কোনো বেসিক ভ্যাকসিনেশনস পাখির দরকার হয় না, জাস্ট বেসিক মেডিসিনগুলো দিলেই এনাফ। এটা আমার মেজরিটি হচ্ছে হবি, অ্যান্ড আমার মেইন গোলটা হচ্ছে যে ওয়ার্ল্ডে যে যত ডিফারেন্ট টাইপস অফ পাখি আছে ওদেরকে আমি আমার বাসায় রাখবো, আর আমি কালেকশন করে রাখবো যাতে ডিফারেন্ট টাইপস অফ পাখি সবাই দেখতে পারে অ্যান্ড আমি নিজেও এনজয় করতে পারি। আর এখানে যেমন আমার খুব অনেক ডিফারেন্ট টাইপস অফ পাখি আছে, অনেক কন্টিনেন্টের পাখি আছে, অস্ট্রেলিয়া, আফ্রিকা, ইভেন ম্যানমেড পাখিও আছে এখানে, যেটা কখনো ওয়াইল্ডে পাওয়া যায় না। তো এখন এটা ডেফিনেটলি মানুষ চাইলে এটাকে একটা বিজনেস হিসাবেও দেখতে পারে। পাখি ছাড়াও মাছও পালি অনেক ডিফারেন্ট টাইপস, আমার ফ্রেশ ওয়াটারও ফিশ আছে, অ্যান্ড ইভেন আমার সল্ট ওয়াটার মেরিন ট্যাঙ্কও আছে একটা। আমি যখন 5 বছর বয়স তখন আমি ফার্স্ট ফিশ আনি, অ্যান্ড সবার যেমন ফার্স্ট ফিশ থাকে গোল্ড ফিশ, আমারও সেমই ছিল, আমি গোল্ড ফিশ দিয়ে করেছি। তারপর ওটার পর থেকে আস্তে আস্তে অনেক ডিফারেন্ট টাইপস অফ ফ্রেশ ওয়াটার ফিশ আমি পেলেছি। এটার সাথে আমি অনেক প্ল্যান্টেড ট্যাঙ্ক করেছি, যেগুলো হচ্ছে বেসিক্যালি ফ্রেশ ওয়াটার প্ল্যান্ট অ্যাকুয়ারিয়ামের ভিতর। ওইটার পর আস্তে আস্তে আমি দেখলাম যে সল্ট ওয়াটার ফিশ যেটাকে বলে মেরিন ফিশ, এটা আরও অনেক ইউনিক, এটা এত কমনলি দেখা যায় না, তাই আমি পরে এটাই মুভ করি। আপনারা হয়তো জানেন যে আমাদের সেন্ট মার্টিন, যেখানে সেন্ট মার্টিনে কোরাল আছে অনেক, বাট এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আগের মতো আর যে ডাইভার্সিটিটা ছিল ওইটা আর নেই, এখন অলমোস্ট 80 to 90% ইটস ডেড। আমার ইচ্ছা হচ্ছে বেসিক্যালি যে আমি এই কোরালগুলো যেগুলো দেখছেন আপনার ট্যাঙ্কে, এগুলোকে আমি রাখতে চাই, কারণ অনেকে বলে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য অনেক কোরালস মারা যাচ্ছে ওয়ার্ল্ডে, আমরা দেখতে পাই, তো এগুলো যাতে কখনো কমপ্লিটলি এক্সটিংক্ট না হয়ে যায়। দিস ইজ লাইক আ স্লাইস অফ দি ওশন ইন ইউর হাউস। আর এটা হচ্ছে ইটস নট লাইক এনি আদার ট্যাঙ্ক। আর ইভেন দেন এটার যত সল্ট ওয়াটার ট্যাঙ্ক আছে ওয়ার্ল্ডে, এক একটা ট্যাঙ্ক এক একটা থেকে ডিফারেন্ট, কারণ এগুলো প্রতিটা একটা ডিফারেন্ট একটা ওশনের ইকোসিস্টেমের মতো। ফার্স্টে হচ্ছে আমার কয়েকটা বেসিক জিনিস দিতে হয়েছে, যেমন সল্ট ছাড়া তো সল্ট ওয়াটার ট্যাঙ্ক হবে না। তো আমার সল্টটা ফার্স্টে হচ্ছে আমেরিকা থেকে আনা, এটা হচ্ছে আমার ফ্রেশ ফিল্টার্ড ওয়াটারের সাথে সল্ট লেভেলসটা মিক্স করে প্রপার লেভেলসে এনে তারপর ট্যাঙ্কে দিতে হয়েছে, যেটাকে আমরা সেলিনিটি লেভেল বলি, অ্যান্ড ইট ইজ অ্যাট 1.026। তো এটা ছাড়াও আমার হচ্ছে আরও কয়েকটা জিনিস মেনটেন করতে হয়, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালকালিনিটি, নাইট্রেট, ফসফেট, ওগুলোরও সার্টেন লেভেলস আছে যেগুলো আমার রাখতে হয় যাতে কোরালগুলো ট্যাঙ্কে হেলদি থাকে অ্যান্ড লাইফ থাকে। আর যদি ট্যাঙ্কের দিকে আমরা তাকাই তাহলে দেখতে পারবো যে এখানে স্যান্ডটা আছে, এই স্যান্ডটা হচ্ছে আমরা এনেছি হচ্ছে প্যাকেজ করা স্যান্ড, বাট এটা সাউথ চায়না সি থেকে উঠানো হয়, অ্যান্ড যে রকটা আছে রকগুলো হচ্ছে ইন্দোনেশিয়া থেকে আনা হয়। ইভেন যে কোরালগুলো আছে আমরা দেখছি এখানে কোরাল কিছু আসে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে অ্যান্ড কিছু আসে হচ্ছে ইন্দোনেশিয়া থেকে। ইভেন দ্য ফিশ, এগুলো
সেম অ্যাগেন কিছু আছে অস্ট্রেলিয়া থেকে, গ্রেট ব্যারিয়ার রিফ যেটাকে বলি আমরা, ওখান থেকে আসে মেইনলি। অ্যান্ড এছাড়াও ইন্দোনেশিয়া থেকে আসে, অ্যান্ড সাম আমেরিকা থেকেও আছে। আমার মেজরিটি হচ্ছে আমার এখানে ওয়াইল্ড কট ফিশ, বাট কিছু আমার দুটো ফিশ আছে যেগুলো হচ্ছে আমেরিকা থেকে একদম ইম্পোর্টেড, অ্যান্ড এগুলো অ্যাকোয়ারিয়াম ব্রেড, সো এটা কখনো ওশনেই ছিল না। দোজ আর মোর সাস্টেনেবল। অ্যান্ড এখন আস্তে আস্তে আমরা দেখছি যে ফিশগুলো আসে ওগুলো আস্তে আস্তে ওরা সাস্টেনেবল ওয়েতে করা ট্রাই করছে। সো এগুলোর ওশন থেকে না উঠিয়ে সবাই অ্যাকোয়ারিয়ামের গুলাকে সেল করা ট্রাই করছে, কেনার ট্রাই করছে। তো অনেকে বলে যে সল্ট ওয়াটার ট্যাঙ্ক করা নাকি অনেক বেশি ডিফিকাল্ট। এটা আসলে তেমন কিছুই না, যদি কেউ কিছু ব্যাপারে প্রপার নলেজ থাকে, ইটস নট ডিফিকাল্ট অ্যাট অল। তো ফার্স্টে হচ্ছে সবাই বলে ফ্রেশ ওয়াটার ট্যাঙ্ক দিয়ে স্টার্ট করতে, অ্যান্ড আমিও সেমই করেছি। তারপর ফ্রেশ ওয়াটার ট্যাঙ্কে যখন বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা এটা হয়ে যায়, তখন আপনারা সল্ট ওয়াটার ট্যাঙ্কে শিফট করতে পারেন। এটার জন্য বেসিকলি জাস্ট এক্সট্রা যে জিনিসটা লাগে, প্রপার স্যান্ড অ্যান্ড রক, যেটা ওশানের থেকেই আনা ফর সল্ট ওয়াটার ট্যাঙ্ক। এটা ছাড়া হচ্ছে আপনার জাস্ট সল্টটা লাগবে, অ্যান্ড দ্যাটস ইট। এটা দিয়ে আপনারা একটা ফ্রেশ ওয়াটার ট্যাঙ্কে সল্ট ওয়াটার ট্যাঙ্কে কনভার্ট করে ফিশ রাখতে পারবেন। বাট ইভেন দেন এটার মধ্যে দুইটা টাইপ আছে, ফিশ অনলি উইথ লাইভ রক অ্যান্ড রিফ। আমারটা হচ্ছে রিফ ট্যাঙ্ক। ফিশ অনলি উইথ লাইভ রক যেটা, ওটার মধ্যে অনেক রিকোয়ারমেন্টসই নেই। ওটার মধ্যে যেমন চিলার লাগে না, প্রপার লাইটিং ওইভাবে করে না দিলেও হয়, ফ্রেশ ওয়াটার লাইট দিলেই হয়। তো রিফ ট্যাঙ্কে যেগুলো, এটার মধ্যে কোরাল রাখতে গেলে আপনাদের আরও অনেক এক্সট্রা কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলো মিট করতে হবে। মেশিনারিজের কথা যদি বলি আমরা, যেমন এখানে দুই সাইডে দুইটা ওয়েভ মেকার আছে। এটা হচ্ছে ওশনে যেভাবে ওয়েভস ক্রিয়েট হয়, ওইটাই যাতে অ্যাকোয়ারিয়ামে ক্রিয়েট করা যায় সেমভাবে, ওইটার জন্য ইউজ করতে হয়। এটা হচ্ছে ফিশের ন্যাচারাল হ্যাবিট্যাটটা যাতে থাকে, প্লাস অলসো কোরালস যাতে ওদের ফ্লোর থ্রু দিয়ে প্রপার খাবার পায়, এটার জন্য হচ্ছে ইউজ করতে হয়। তারপর যে লাইটগুলো আছে, এখানে দুটো আছে, এই লাইটগুলো থেকেই কোরাল হচ্ছে ফুড বানায়। কোরালস হচ্ছে একটা ফটোসিনথেটিক অ্যানিমাল। এটা হচ্ছে বেসিকলি গাছ যেভাবে লাইটের থেকে খাবার তৈরি করে, ওইভাবে করেই তৈরি করে। তো এটার জন্য হচ্ছে প্রপার লাইট দিতে হয়, যেটা প্রপার কোরালের জন্য বানানো আর কি। আর এছাড়া হচ্ছে আমার নিচে ফিল্টার আছে একটা, ফিল্টারের মধ্যে একটা মেশিন ইউজ করা, এটা বলে প্রোটিন স্কিমার। এটা পানি আর বাতাস খুব ফাস্ট যখন মিক্স করা হয়, একদম মাইক্রো যে পার্টিকেলসগুলো ওগুলোকে স্কিম আউট করে ফেলে। আর এটা হচ্ছে বেসিকলি ওশনে যেমন ওয়েভস হয়, ওয়েভসগুলো অনেক জায়গায় দেখা যায় কি ফ্যানার মতো ক্রিয়েট হয়ে জমা হচ্ছে, ওই সেম কাজটাই হচ্ছে এটা করে। এগুলো হলো লাগে। আর এক্সট্রা যেটা লাগে ফর রিফ ট্যাঙ্ক, যেটা কোরাল বলে, ওটার জন্য আমাদের দরকার হচ্ছে একটা চিলার, কারণ কোরালের একটা স্পেসিফিক টেম্পারেচারে থাকতে হয়। অ্যারাউন্ড 24 থেকে ওরা 27-8 পর্যন্ত ওরা থাকে। বাট ট্যাঙ্কে ইউজুয়ালি এটা মেনটেন করা পসিবল না, যেহেতু বাংলাদেশের ওয়েদারটা একটু বেশি গরম হয়। তো এটার জন্য আমার একটা আলাদা চিলার নিতে হয়েছে, এটা সামার টাইমে চলে, যেন প্রপার টেম্পারেচারে থাকে আর কি। আবিয়ান আমার ফার্স্ট বর্ন। তো ও যখন অনেক ছোট তখনই দেখা যেত কোনো পাখি দেখলে কিংবা মাছ দেখলে খুব খুশি হতো। বাইরে যখন যেতাম কোনো অ্যাকুয়ারিয়াম থাকলে অথবা কারো বাসায় কোনো পাখি থাকলে সে সারাক্ষণ ওই পাখিটার সামনে বসে থাকতো অথবা ওই অ্যাকুয়ারিয়ামের সামনে টাইম স্পেন্ড করতো। তো আস্তে আস্তে যখন ও একটু বড় হওয়া শুরু করলো, লাইক যখন ও কথা বললো একটু একটু, তখন ও মাছ পাখি নিয়ে অনেক রকমের এক্সপ্রেশন দিত কিংবা ওর ইন্টারেস্টটা শো করতো। তো প্রথম ওর পাখি কেনা হয়েছিল 1.5 কি 2 বছর বয়সে, ওর 4টা লাভ বার্ড কিনে দেওয়া হয়েছিল। তো ওই পাখিগুলো নিয়ে সে খুব খেলতো, এনজয় করতো। তারপর খরগোশ আসলো, তারপরে ছোট অ্যাকুয়ারিয়ামে মাছ আসলো। এরকম করতে করতে ফাইনালি সে যখন 7 কি 8 বছর বয়স, আর ছোটও হতে পারে, তার ফার্স্ট সল্ট ওয়াটার ট্যাঙ্ক সে সেট করলো আমাদের বাসায়। ওই সময় মেবি হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট সল্ট ওয়াটার ট্যাঙ্ক ওনার ইন ঢাকা, কারণ ইটস আ ভেরি সেন্সিটিভ কাইন্ড অফ হবি এবং অনেক হাই মেইনটেনেন্স একটা হবি। তো ওই সময়ে ওর যে নলেজ ছিল কিংবা ওই সল্ট ওয়াটার ট্যাঙ্ক মেনটেন করার যে সাহস ছিল, সেটা অ্যাজ এ প্যারেন্ট আই ওয়াজ
ডিসক্রিটলি প্রাউড যে হ্যাঁ ও এটা করছে, বাট অ্যাট দ্য সেম টাইম ওর পড়াশোনা কিংবা ওর রেগুলার রুটিন মেনটেন করার জন্য আমাকে অনেক কনসার্ন থাকতে হতো, অনেক রুটিন মেনটেন করতে হতো। তো সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় ডেফিনেটলি আমি ওকে স্টপ করতাম, বাট অ্যাট দ্য সেম টাইম ওর এই হবিটা পারসিউ করার জন্য আমি যতটা সম্ভব ওকে এনকারেজ করতাম। আমার মনে হয়েছে যে সে তার ব্যালেন্সটা ঠিক রেখেছে, তার পড়াশোনা, তার রেগুলার রুটিন, তার স্কুল এবং তার এই হবি, এই কয়েকটা জিনিসকে সে সুন্দর করে মেনটেন করে যাচ্ছে। আবিয়ানের ছোটকাল থেকেই এই মাছ, পাখি এসবের প্রতি একটা হবি ছিল, কিন্তু আমি ভাবলাম যে এটা হয়তো বা বয়স যত বাড়বে ওর হয়তো বা ইন্টারেস্ট চলে যাবে, কারণ যেটা আমাদের অনেক সময় হয়েছে। সো কিন্তু আমরা এটা দেখলাম যে কনসিস্টেন্টলিভাবে সে এটা খুব ছোট থেকে বড় হচ্ছে, এবং সবচেয়ে বড় জিনিস ও সবসময় বলতো যে বাবা আমি কিন্তু একটা সল্ট ওয়াটার ট্যাঙ্ক করবো। সল্ট ওয়াটার ট্যাঙ্ক তৈরি করতে কোথা থেকে কোন জিনিসগুলো, অ্যাক্সেসরিজগুলো কিনতে হবে, কোন জিনিসগুলো দেশে না হলে বিদেশ থেকে আনতে হবে। সো এই রেসপন্সিবিলিটিটা আমি আসলে দিতে চেয়েছিলাম, এবং আমার মনে হয়েছে যে সাকসেসফুলি ওই জিনিসটা করেছে। কিন্তু সে কখনোই যে খুব এক্সপেন্সিভ, খুব ব্র্যান্ডের একটা জিনিস এনে আমাকে বললো যে মা আমার এইটা লাগবে, এইটা না হলে হবে না। হি নেভার ডিড দ্যাট। ও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস কম্পেয়ার করেছে, সে তার রিসার্চ করেছে এবং দেখেছে যে মানে বেস্ট ভ্যালু অফ মানি যেটা আর কি আমরা বড়রা যেটা করি সেই জিনিসটা থ্যাঙ্কফুলি সে নিজেও প্র্যাকটিস করেছে। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে ও এই জিনিসটাও শিখেছে যে একটা জিনিস কেনার সময়, সেই দামি জিনিসটা কেনার সময় যে মার্কেট রিসার্চ করতে হয় এবং বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিয়ে বেস্ট চয়েসটা সিলেক্ট করতে হয়, এই জিনিসটা যখন ওর মধ্যে আমি দেখেছি আমার মনে হয়েছে যে না, হ্যাঁ আমার ওকে এই সাপোর্টটুকু দেওয়া দরকার, কিংবা ওর যে স্বপ্ন সল্ট ওয়াটার ট্যাঙ্কটাকে একটা পরিপূর্ণ আকার দেয়া, সেটার জন্য যে মা হিসেবে সাপোর্ট দেওয়া, সেটা দেওয়াটা আমার মনে হচ্ছে হি ডিজার্ভস দিস। ফাইনালি আমি বলতে চাই যে আসলে আমরা অনেক সময় একটা ছোট পাখি, একটা ছোট মাছ, আমাদের কাছে এই জিনিসগুলো অনেক সময় সিম্পল মনে হয়, কিন্তু মাঝে মধ্যে ওদের কাছে এই জিনিসটা অনেক অনেক ইমোশনাল একটা জিনিস। হয়তো একটা মাছ মারা গেল, আমরা দেখলাম আচ্ছা ঠিক আছে একটা মাছ মারাই গেছে, কি হয়, কিন্তু ওদের মধ্যে যে সেদিন কি হয় ভিতরে, তো ওইটা একটা মাছ মারা গেলে, একটা পাখি মারা গেলে আসলে খুব যারা এটা খুব ডিপলি এটার সাথে ইনভলভ, তখন আসলে বোঝা যায়। সো অ্যাজ এ প্যারেন্ট অথবা অন্যান্য যারা আছে, আমার মনে হয় আমাদের আসলে অনেক সময় এইসব জিনিসগুলো খুব ওদের সাথে খুব হালকাভাবে না নিয়ে ওদের সাথেও একটু এমপ্যাথি দেখানো উচিত।